এই আদালতে বিচারটা হচ্ছে, পুরো আদালতটাই তো অবৈধ। অবৈধ কেন সেটা আইনি বিষয়, আইনগত বিষয়টা আমি একটু বলছি আপনাকে। অধ্যাদেশ যতক্ষণ না পর্যন্ত সংসদে আইন না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা আইন না। এটা কিন্তু শুধুমাত্র একটা টেম্পোরারি অস্থায়ী কোনো কাজ করার জন্য সেটা করা হচ্ছে। তাই না? এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পুরো আমাদের সম্পূর্ণ বিচারটা করা হচ্ছে অধ্যাদেশ মূলক। অর্থাৎ যেই আইন এখনো আইনে রূপান্তর করা হয়নি, সেই আইনেই আমাদের বিচার করা হচ্ছে। তো এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান, ১ নম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান ইতিমধ্যেই বলেছেন যে এটা একটি সাংবিধানিক প্রশ্ন। যেটা সুরাহা করার এখতিয়ার কিন্তু এই ট্রাইব্যুনালের নেই। তো এখতিয়ার কার আছে? এখতিয়ার নিশ্চয়ই আমাদের চিফ জাস্টিস সাহেবের আছে। আমাদের তার কাছে প্রত্যাশা আছে। তিনি প্রেসিডেন্সিয়াল রেফারেন্স নাম্বার 1 অফ ২০২৪ সেটার বিষয়ে তাই কি কিছু বলবেন না? যথাসময়ে বলবেন, আমরা সেটা প্রত্যাশা করি তার কাছে। নিষিদ্ধ করে আমাকে বাইরে রাখবেন, এটার চাইতে বড় দৈন্যতা এবং দুর্বলতা তো আর নেই। তো এই নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসবে, সেই সরকারের কোনো স্থায়িত্ব থাকবে বলে আমি মনে করি। অনেকেরই কিন্তু সুপারিশ ছিল আওয়ামী লীগকে মাঠ থেকে তুলে নেওয়ার জন্য। তো সেটা আমি বলব একটা কম্বাইন্ড এফর্ট। কম্বাইন্ড এফর্ট হয়তোবা সেনাপ্রধান গুড ফেইথ এ বলেছেন। ব্যাড ফেইথেই যে বলেছেন এটা আমি কিভাবে বলতে পারি? এই আন্দোলনে তো আমাদের অনেকের সমর্থন ছিল। কোটা বিরোধী আন্দোলনে তো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের, ছাত্রলীগের নেতাকর্মীদের কি সমর্থন ছিল না? যে আন্দোলনের পক্ষে আমার অবস্থান, সে আমি আন্দোলনকে কেন নস্যাৎ করতে যাব? এটা তো একটা মানে মানে বস্তুত দৃষ্টিতে এটা তো ভালো আন্দোলন ছিল। পদত্যাগ করার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম। পদত্যাগ করার জন্য আমরা সবাই প্রস্তুত ছিলাম। পদত্যাগ ওখানে তৎকালীন সেই পরিস্থিতিতে পদত্যাগ করাটা কোনো বিষয়ই না। একটি ছবি কেউ দেখাতে পারবে না বা একজন সাক্ষী কেউ দেখাতে পারবে না ডক্টর ইউনূসকে কোথাও নামাজ পড়তে। যেই লোক জীবনে কখনো মসজিদে যায়নি, নামাজ পড়েনি এবং রেড ওয়াইন আর সুদের ব্যবসার বিশ্বব্যাপী ধারক এবং বাহক, একটা কনফারেন্সে তো সে রেড ওয়াইন নিয়ে ঘুরেছে ফিরেছে আমরা দেখেছি। এখন সে হচ্ছে তৌহিদি জনতার মহানেতা। কত বড় আপনার এই যে হিপোক্রেসি, এই হিপোক্রেসিটা টিকবে না। এই হিপোক্রেসি দাঁড়িয়ে আছে একটা মিথ্যার উপরে। মিথ্যা বেশি দিন টিকে না এবং ৬ মাসও যায়নি কিন্তু তার আজকে রেপুটেশন নেই। ডক্টর ইউনূস সাহেবের মেয়ে, তিনি সমকামীদের অধিকারের আন্দোলন করেন। কোনো দুঃখ নেই আমাদের। এটা করতেই পারেন, তিনি আমেরিকাতে থাকেন, মানে উগ্র পশ্চিমা আপনার রাইটস অ্যাক্টিভিস্ট হতে পারে সেটা। তো সেখানে তিনি সমকামীদের অধিকারের আন্দোলনে একাত্ম পোষণকারী তার মেয়ে, আর বাংলাদেশে তিনি তৌহিদি জনতার জিহাদি জঙ্গি কার্যক্রমের প্রেরণা। এই দ্বিচারিতা বেশি দিন টেকবে না। একতরফা বিচার এবং একতরফা নির্বাচন দুটো আপনার সামনে, এই দুটো বিষয় সামাল দেওয়ার জন্য আপনারা দলীয়ভাবে কোনো কৌশল ঠিক করেছেন? দেখুন, যেহেতু আমরা সেখানে আমরা গ্রেফতারকৃত নই বা আটককৃত নই, আমাদের সেখানে আইনজীবী দেওয়াটা সম্ভব না। রাষ্ট্রপক্ষ তথাকথিত আইনজীবী দিচ্ছে। আর যেই আদালতে বিচারটা হচ্ছে, পুরো আদালতটাই তো অবৈধ। অবৈধ কেন সেটা আইনি বিষয়, আইনগত বিষয়টা আমি একটু বলছি আপনাকে। আমাদের সংবিধান অনুসারে কোন অধ্যাদেশ যদি পাস হয়, আপনি জানেন, আপনি গণমাধ্যম কর্মী ছিলেন, আমরা ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দেখেছি, অধ্যাদেশ। অধ্যাদেশ যতক্ষণ না পর্যন্ত সংসদে আইন না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা আইন না। এটা কিন্তু শুধুমাত্র একটা টেম্পোরারি অস্থায়ী কোনো কাজ করার জন্য সেটা করেছে। তাই না? এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পুরো আমাদের সম্পূর্ণ বিচারটা করা হচ্ছে অধ্যাদেশ মূলে। অর্থাৎ যেই আইন এখনো আইনে রূপান্তর করা হয়নি, সেই আইনেই আমাদের বিচার করা হচ্ছে। তো এটা তো পুরোটাই বেআইনি। এবং জেনারেল জিয়া সাহেবের বোন সেই পয়েন্টটা ট্রাইব্যুনালকে তুলেছিল। যে অধ্যাদেশ জারি করে এই ট্রাইব্যুনালে যাদের বিচার করা হচ্ছে, এই অধ্যাদেশ তো সাংবিধানিকভাবে এখনো আইন হিসেবেই স্বীকৃত না। কারণ সেটা সংসদে এনে সেটা পাস করতে হবে। আপনি কাউকে ফাঁসি দিবেন, জেল দিবেন, জরিমানা করবেন। সেটা আইন হতে হবে। সংসদে পাস করা আইন হতে হবে। তার আগে পর্যন্ত আপনি কিন্তু কাউকে কনভিকশন দিতে পারবেন না। বিচার করতে পারবেন না। এটা অবৈধ বিচার। এটা সিম্পল লজিক। সিম্পল আমাদের কনস্টিটিউশনাল লজিক। আমাদের তো সংবিধান এখনো আছে। তাই তারা বারবার সংবিধান সাসপেনশন এর কথা বলছে। কারণ তারা জানে এই যে জ্ঞান পাপী আসিফ নজরুল কি এটা জানে না? অবশ্যই জানে। তারা জানে যে তারা সম্পূর্ণ অবৈধ একটা কাজ করছে। তারা সেটাকে জাস্টিফাই করার জন্য এখন এই যে জুলাই ঘোষণা, সনদ ইত্যাদি কথা বলছে। সেখানে তারা এগুলো সংবিধানে ঢুকিয়ে পেছন থেকে রেট্রোস্পেকটিভ অনুমতি দেওয়ার জন্য সেগুলো করছে তারা। এগুলো টিকেনি। জেনারেল জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট করেছেন। ইন্ডেমনিটি অর্ডিন্যান্স কে তারা সংবিধানের তফসিলে ঢুকিয়েছিল। সেটা কি টিকেছে? টিকেনি। জেনারেল জিয়ার সরকারই টিকেনি। করুণ পরিণতি হয়েছে। তাই না? তো সুতরাং এরা যেই আইনটা করেছে সেটা একটা অধ্যাদেশ।
একটা অধ্যাদেশ বলে শেখ হাসিনা সহ তার পুরো রাজনৈতিক সহকর্মীদের বিচার করা হচ্ছে। এটা তো প্রাইমা ফেসি ইল্লিগাল। এই যে চিফ জাস্টিস, সে তো সংবিধান সম্পর্কে তো অবশ্যই জানে। তার বাবা বাংলাদেশের একজন প্রথিতযশা আইনজীবী ছিলেন। তার বাবার অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক অবদান, সেটা আমরা অস্বীকার করতে পারি না। এই যে ক্রাইমস ট্রাইব্যুনাল, এটা হাইকোর্ট সমমান একটা কোর্ট। সেইখানে তার যদি ইন্টারভেনশন না থাকে তাহলে তো বুঝে নিতে হবে তিনি তাদের পক্ষে আছেন। এই যে অর্ডিন্যান্স পাশ করে আমাদের যে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, ট্রাইব্যুনালের চেয়ারম্যান, ১ নম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান ইতিমধ্যেই বলেছেন যে এটা একটি সাংবিধানিক প্রশ্ন। যেটা সুরাহা করার এখতিয়ার কিন্তু এই ট্রাইব্যুনালের নেই। তো এখতিয়ার কার আছে? এখতিয়ার নিশ্চয়ই আমাদের চিফ জাস্টিস সাহেবের আছে। আমাদের তার কাছে প্রত্যাশা আছে তিনি প্রেসিডেন্সিয়াল রেফারেন্স নাম্বার 1 অফ ২০২৪ সেটার বিষয়ে তিনি কি কিছু বলবেন না? যথাসময়ে বলবেন, আমরা সেটার প্রত্যাশা করি তার কাছে। তিনি কেয়ারটেকার সরকারের রায়ের এখনো সেই রায়টি পরিপূর্ণভাবে এখনো দেননি। সেটা আমাদের কাছে প্রত্যাশা আছে তার কাছে। কি করছেন? কাজের উপরে মানুষের আমরা তাদেরকে নিরূপণ করব। হ্যাঁ? তো তিনি কিভাবে, এটা জাতির কাছে একটা প্রশ্ন, তিনি কিভাবে চিফ অ্যাডভাইজার, তথাকথিত অ্যাডভাইজার তার বাসায় দেখা করতে গেলেন? এটা তো কখনো হয়নি। এবং দেখা করার পরেই জামায়াতের আজহারকে ছেড়ে দেওয়া হলো। তো বিচার কি আছে? সংবিধান কি আছে? উচ্চ আদালত কি আছে? এটা তো আমাদের জাতির কাছে প্রশ্ন, মানুষের কাছে প্রশ্ন। এমত অবস্থায় আত্মসমর্পণ করা কি আত্মহত্যা নয়? আর যে একতরফা নির্বাচনের পথে যাচ্ছে দেশ, আওয়ামী লীগের ভূমিকা কি হবে? এই নির্বাচন যদি হয়ে থাকে কোথাও গ্রহণযোগ্য হবে না। কোথাও গ্রহণযোগ্য হবে না। ২০১৪ সালে বিএনপি, জামাত নির্বাচন বর্জন করেছিল। যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেছে। আমাকে তো বর্জন করার অধিকার দেওয়া হচ্ছে না। আমি তো নিষিদ্ধ। তো সুতরাং নিষিদ্ধ করে আমাকে বাইরে রাখবেন, এটার চাইতে বড় দৈন্যতা এবং দুর্বলতা তো আর নেই। তো এই নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসবে, সেই সরকারের কোনো স্থায়িত্ব থাকবে বলে আমি মনে করি না। আপনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের একজন এবং ছিলাম, আপনি ছিলাম, আপনি ছিলাম। এখন আমি সাবেক, আমি বর্তমান না। আপনি এখন এখানে বললেন যে আপনাদের রাজনৈতিক কর্মসূচি সমূহ ষড়যন্ত্রমূলকভাবে প্রত্যাহার করানো হয়েছে। আমাদের সাথে আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলেছেন এই কর্মসূচি প্রত্যাহারের পেছনে সেনাবাহিনী প্রধানের ষড়যন্ত্র জড়িত ছিল। আপনি কিভাবে দেখেন? আমি আসলে কোন বাহিনী প্রধানের একক ষড়যন্ত্রের কথা এখানে আমি বলতে পারব না, কারণ আমি অত বেশি জানি না। তবে আমি মনে করি যে অনেকেরই কিন্তু সুপারিশ ছিল আওয়ামী লীগকে মাঠ থেকে তুলে নেয়ার জন্য। তো সেটা আমি বলব একটা কম্বাইন্ড এফোর্ট। কম্বাইন্ড এফোর্ট হয়তোবা সেনাপ্রধান গুড ফেইথ এ বলেছেন। ব্যাড ফেইথ এই যে বলেছেন এটা আমি কিভাবে বলতে পারি? বা গুড ফেইথ এ যে বলেছেন যে রক্তক্ষয় যেন আর না হয়, হয়তোবা সেই উদ্দেশ্যে বলেছেন। আবার এমনও হতে পারে ষড়যন্ত্রের উদ্দেশ্যে বলেছেন। দুটোই তো হতে পারে। এখানে পসিবিলিটি কিন্তু অনেক, স্পেকট্রামটা কিন্তু অনেক ব্রড, তাই না? আমি এক পক্ষে বলতে পারি ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগকে তুলে নেওয়ার জন্য শুধু সেনাপ্রধান না। ডিজিএফআই এর প্রধান কি বলেননি? বা এনএসআই ডিজি কি বলেননি? বা বিজিবি ডিজি কি বলেননি? বা পুলিশের আইজি কি বলেননি? নিশ্চয়ই সকল বাহিনী বা দায়িত্বরতদের সুপারিশ অনুসারেই কিন্তু কর্মসূচিগুলো প্রত্যাহার করার সিদ্ধান্ত নিশ্চয়ই হয়েছে। একজন হয়তোবা সেটার জন্য দায়ী নন। বা এই ক্ষেত্রে যে পরিকল্পনার আ মানে আমি মনে করি যে রাজনৈতিকভাবে পরিকল্পনা নেয়ার যে বিষয়, সেখানে হয়তোবা আমাদের কিছুটা ঘাটতি ছিল। আমরা আসলে ঢাকা শহরমুখী যে এত বড় আন্দোলন এরা করতে যাচ্ছে, সেটার বিষয়ে আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না রাজনৈতিকভাবে, আমি মনে করি। আমাদের এর আগে ঢাকা শহর ভিত্তিক আন্দোলন যখন হয়েছে, হেফাজতের আন্দোলন হয়েছে। তারপরে ১৪ সালে জ্বালাও পোড়াও আন্দোলন হলো সারা দেশে। ঢাকা শহর কিন্তু আমরা তখন শক্তিশালী রাখতে পেরেছি। এবং সেটার কারণে কিন্তু সরকার এবার তারা কিন্তু পরিকল্পিতভাবে ঢাকাতে সবচেয়ে বেশি আন্দোলনটা করেছে। বললাম না ৭.৫ লক্ষ জঙ্গি ঢাকাতে ঢোকানো হয়েছে। অস্ত্র-শস্ত্র দিয়ে। তার উপরে আপনার ঢাকা শহরে কিন্তু chaotic সিচুয়েশন করা কিন্তু কোন বিষয় নয়। ২-৩ লাখ লোক লাগবে। ২-৩ লাখ লোককে যদি মানে ১-২ হাজার অস্ত্রও দেয়া হয়, আর বেশি পয়সা লাগে না। ৫০-৬০ কোটি টাকা যে সমস্ত আমাদের বস্তি এলাকাগুলো আছে, যেমন মোহাম্মদপুরের জেনেভা কলোনি। সেখান থেকে প্রতিনিয়ত গণভবনমুখী বিহারীরা আক্রমণ করছিল। সেখানে তাদেরকে গিয়ে বোঝানো হয়েছে আমেরিকায় নিয়ে যাওয়া হবে তাদেরকে। তাদেরকে উত্তেজিত করা হয়েছে, পয়সা দেওয়া হয়েছে। আমি তো মনে করি রোহিঙ্গা ক্যাম্প থেকে আনা হয়েছে ঢাকা শহরে যুদ্ধ করার জন্য। আমি তো নিজের কানে শুনেছি মানে পঞ্চগড় থেকে, সাতক্ষীরা থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে
তারপর নেত্রকোনা থেকে, পিরোজপুর থেকে, নানান জায়গা থেকে ঢাকা শহরে স্পেসিফিক লোক ঢোকানো হয়েছে। তারা কারা? এটার পেছনে তো বিনিয়োগ হয়েছে, মাস্টার মাইন্ডরা তো এটার পেছনে বিনিয়োগ করেছে। তো সুতরাং সাংগঠনিকভাবে কিন্তু আমার সেই অর্থে কিন্তু ক্যাডার বাহিনী নেই আওয়ামী লীগের, যতই অপপ্রচার হোক না কেন। হেলমেট বাহিনী বলা হয়, এই বাহিনী বলা হয়, ওই বাহিনী বলা হয়। আওয়ামী লীগের কিন্তু সেই ধরনের ওই জঙ্গি লালনের বা ক্যাডার রাজনীতি করার কিন্তু প্র্যাকটিস নেই। আমি বলব সেটা প্রয়োজন ছিল এবং ভবিষ্যতে আছে। যে ক্যাডার বলতে হচ্ছে পার্টির সংগঠক। পার্টির সংগঠক, শক্তিশালী সংগঠক এমনভাবে তৈরি করতে হবে যারা সাংগঠনিক কাজের যে সমস্ত বিষয়ে আমার শক্তি প্রয়োগের বিষয় আছে সেখানের জন্য প্রস্তুত থাকবে। আবার নীতি নির্ধারণী পর্যায়ে যারা মেধার বাস্তবায়ন করবে সেখানেও থাকতে হবে। আমার ২ জায়গাতে থাকতে হবে এবং সেভাবে কিন্তু আওয়ামী লীগ পরিচালিত হয়েছে পূর্বে। যেটা হয়েছে যে ১৫ বছর সরকারে থাকার কারণে শক্তি প্রদর্শনের জায়গায় আওয়ামী লীগ কিন্তু মানুষের কল্যাণে, জনগণের কল্যাণের জন্য কিন্তু আওয়ামী লীগ সেই ক্যাডার রাজনীতিটা করেনি। কিন্তু যারা করেছে তারা আজকে এখন আমাদের বিরুদ্ধে ফল পেয়েছে। তাদের পক্ষে আমাদের বিরুদ্ধে ফল পেয়েছে। আপনি অর্থের কথা উল্লেখ করলেন, আপনি বিভিন্ন ধরনের মানুষকে সম্পৃক্ত করার উল্লেখ করলেন। এই অর্থটা আপনাদের কম ছিল না। আওয়ামী লীগ বিশাল সংগঠন হিসেবে আপনাদের লোকবল কম ছিল না। আপনারা তো ২ জায়গাতেই ব্যর্থ হয়েছেন। সাংগঠনিকভাবে আমি মনে করি আমাদের সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে আবার এটাও আলোচনা আছে। যদি আমরা পুরো সময়টাতে আরো বেশি শক্তি ব্যয় করে বা আমাদের সাংগঠনিক শক্তির চর্চা করে যদি মাঠে থেকে যেতাম, রক্তক্ষয়টা আরো বেশি হতো হয়তোবা। মানুষ আরো বেশি মারা যেত। অথচ শুরু রক্তক্ষরণ থেকে আরো বেশি আন্দোলনকে আপনি গুরুত্ব দেন নাই। শুরু থেকেই আন্দোলনটাকে আপনি সেভাবে গুরুত্ব দেন। আমি বলব গুরুত্ব দেওয়ার চাইতে এই আন্দোলনে তো আমাদের অনেকের সমর্থন ছিল। কোটা বিরোধী আন্দোলনে তো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের, ছাত্রলীগের নেতাকর্মীদের কি সমর্থন ছিল না? যে আন্দোলনের পক্ষে আমার অবস্থান, সে আমি আন্দোলনকে কেন নস্যাৎ করতে যাব? এটা তো একটা মানে মানে বস্তুত দৃষ্টিতে এটা তো ভালো আন্দোলন ছিল। স্বাভাবিকভাবেই তো আমাদের অনেকের মধ্যে আওয়ামী লীগের সবাই তো আর মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পায় না বা মুক্তিযুদ্ধের কোটায় চাকরি পাওয়াটা তো আসলে হয় না। আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা তাদের কি কিন্তু ইচ্ছা ছিল না যে আমার সন্তানটারও একটা চাকরি হোক? তারা মনে করে মুক্তিযোদ্ধারা তো আমাদের শেখ হাসিনা তাদেরকে যথেষ্ট দিয়েছেন। তাদের সন্তানদেরকে দিয়েছেন। এখন তাদের নাতিদের ক্ষেত্রে যদি এই দেয়ার কথাটা আবারও আসে, তারাও তো ক্ষুব্ধ হচ্ছেন। হচ্ছেন না? ওটার বিরুদ্ধে তো আওয়ামী লীগের নেতাকর্মীরাও তো ছিল। তো স্বাভাবিকভাবেই সেটা তো তারা প্রতিহত করতে যাবে না। এবং তারা এমন একটা ইস্যুকে নিয়েছে যেখানে আওয়ামী লীগের সমর্থন ছিল যে আওয়ামী লীগ নিষ্ক্রিয় থাকে। এখানে আমি জনাব বলি তাদের সবচেয়ে বড় সফলতা। একটা পর্যায়ে আপনি সহ যে মন্ত্রীরা আলোচনার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন, আপনাদের পদত্যাগের দাবি উঠেছিল। ওই সময় যদি আপনারা পদত্যাগ করতেন বা পদত্যাগ করানো হতো, তখন কি কোনো গুণগত পরিবর্তন আসতো? পদত্যাগ করার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম। পদত্যাগ করার জন্য আমরা সবাই প্রস্তুত ছিলাম। পদত্যাগ তৎকালীন সেই পরিস্থিতিতে পদত্যাগ করাটা কোনো বিষয়ই না। কিন্তু এরা তো পদত্যাগের যে ৯ দফা দাবিটা দিয়েছে, সেই ৯ দফা দাবি অনুযায়ী যদি আমরা পদত্যাগ করতাম, আ এখন সিনারিও প্ল্যানিং টা কি হতে পারে সেটা আসলে আমি এখানে বলতে পারছি না। সেটা কি পরিবর্তন হতো কিনা পরিস্থিতি। আমি সেই বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে ইতিমধ্যেই তাদের যোদ্ধারা কিন্তু ঢাকা শহরে অবস্থান করছিল। তারা পদত্যাগের পাশাপাশি এমন কিছু দাবি করছিল যেগুলো আসলে সে অবস্থায় বাস্তবায়ন করা সম্ভব ছিল না। পদত্যাগ তো সহজ বিষয়। একজন মন্ত্রিত্ব তো কোনো চাকরি না। আজকে আছে কালকে নাই। সরকারের একজন পিয়নেরও চাকরি নেয়ার ক্ষমতা মন্ত্রীর নেই। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের যে সরকারি কর্মচারী আইন অনুসারে আমার যে সরকারি ড্রাইভার ছিল, সেও যদি সময় মতো না আসতো, তাকেও কিছু বলার ক্ষমতা আমার ছিল না। এটা হচ্ছে বাস্তবতা। তবে আ যে সমস্ত বিষয় সেখানে আনা হয়েছিল, সামনে আনা হয়েছিল যে সরকারকে দায় স্বীকার করতে হবে যে এই হত্যাযজ্ঞগুলো সরকারের নির্দেশে হয়েছে। এই ধরনের কিছু শব্দ চয়ন ছিল। সেগুলো তো দায় স্বীকার করা মানেই তো হচ্ছে সরকার বিচারের আগেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। বিভাগীয় একটি কমিশন গঠন করল। তাকে কোন কাজই করতে দেওয়া হলো না। তো ভিতরে এবং বাইরে চারিদিক থেকেই ষড়যন্ত্রটা ছিল। এবং এটার পেছনে যে অর্থ বিনিয়োগ ছিল আপনি এখন বলছেন যে আওয়ামী লীগেরও তো অর্থ ছিল। আওয়ামী লীগ ব্যয় করল না কেন? আওয়ামী লীগ দলীয়ভাবে অর্থ উত্তোলন করে দলীয়ভাবে আন্দোলন সংগ্রামের জন্য সেভাবে অর্থ খরচ করে এইটা কিন্তু আমরা আওয়ামী লীগের প্র্যাকটিস হিসেবে আমরা দেখি না। আমরা আমাদের যে সমস্ত কাউন্সিল হয় বা সভা সমাবেশগুলো সেখানে আমাদের অর্থ ব্যয় হতো। সরকারি দল এসব ক্ষেত্রে যখন অর্থ ব্যয় করে, সরকার করে কিন্তু এটা। ওই দলটা করে না। সেইভাবে করে আসলে সরকারের অর্থ ব্যয় করার প্র্যাকটিসটা আমি যতটুকু দেখেছি আওয়ামী লীগের ছিল না। আ এবং মানে সরকারের অর্থ দলের পেছনে খরচ করার প্র্যাকটিসটা আমি অন্তত দেখিনি আরকি আমি সেটাই বলছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
বাধ্য করা হয়েছে, দেশ থেকে বাধ্য করা হয়েছে, এটা নানা তথ্যে এখন আমরা জানি। আপনাদের নেতাদের কাউকে কিন্তু দেশ থেকে বাধ্য করা হয় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, কিন্তু বলা হয়েছে উনি পালিয়ে গেছেন। আপনারা কিন্তু বাধ্য করা না হলেও আপনারা পালিয়ে গেছেন, এটা তো সত্য। অবশ্যই সত্য। আমরা আত্মরক্ষার্থে আমাদেরকে আত্মগোপনে যেতে হয়েছে। এবং সেটার পরিস্থিতিটার প্রেক্ষাপটটা আপনাকে দেখতে হবে। প্রেক্ষাপটটা কি ছিল? আমাদেরকে হত্যার উদ্দেশ্যে এই জঙ্গি গোষ্ঠী কিন্তু ওপেন আর্মস নিয়ে আমাদের সবাইকে আক্রমণ করেছে। তো আপনাকে যদি কেউ অস্ত্র নিয়ে তাক করে সেখানে আপনার পেছনে দৌড়ায়, রাষ্ট্রীয় প্রশাসন লাগিয়ে দেয়, তখন তো আপনার আত্মগোপনে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আত্মগোপনে রাজনীতিবিদরা সময়, সময় অতীতেও গিয়েছে, বর্তমানেও গিয়েছে, ভবিষ্যতেও যাবে। আবার সময়ে, সময়ে রাজনীতিবিদরা আদালত, বিচার ব্যবস্থার কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। বিচার ব্যবস্থা টিকলে না আমি আত্মসমর্পণ করব। এখন কি কোনো বিচার আছে? আমি দেখেছি আমার বাবা, তো আমি শৈশব থেকে যেহেতু রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি আমার বাবাকে আত্মগোপনেও যেতে দেখেছি, আত্মসমর্পণ করতেও দেখেছি। দুটোই কিন্তু রাজনীতির অংশ। যখন আমার মধ্যে ন্যূনতম আস্থা থাকবে যে দেশের বিচার ব্যবস্থা কার্যকর, বিচারিক ব্যবস্থা কার্যকর। তৎকালীন ১-১১ কালীন সময়ে সেনা সমর্থিত সরকার যেটা এসেছিল, সেখানে দেশের বিচার ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েনি। তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ দায়িত্ব নিয়েছিলেন। একটি শুধুমাত্র মারামারি হয়, লগি বৈঠা। এর মধ্যেই সে দায়িত্ব নিয়ে নিয়েছিলেন যে তার মধ্যে সেই আমি বলব চিন্তার গভীরতাটা ছিল। এবং অ্যালিগেশন অনেক দেয়া হয়েছে। তখন তার ইন্টারনেট ছিল না। কিন্তু তখন কিন্তু তিনি আত্মসমর্পণের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরত গিয়ে আমার বাবা ঘর থেকে নিজেকে অ্যারেস্ট করিয়েছে। কারণ সে জানে বিচার ব্যবস্থা চলমান। বিচারিক প্রক্রিয়াতে আমাকে দোষী সাব্যস্ত করতে পারবে না। আমার সেই আত্মবিশ্বাস আছে। এখন তো বিচার ব্যবস্থাই নেই। তো এই প্রেক্ষিতে এখন আপনার চয়েস হচ্ছে আত্মগোপন, আত্মরক্ষার জন্য। আপনি কি আত্মহত্যা করতে যাবেন? এই প্রেক্ষিতে সেইভাবে করে এদের হাতে, এই মবের হাতে নিজেকে সমর্পণ করাটা তো আত্মহত্যার মতো। আমি যদি আত্মহত্যা ক করার সিদ্ধান্ত ব্যতি রেখে আমার যদি আত্মগোপনে যাই, সেটার একটা আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আমাদের ভবিষ্যতে সংগঠিত হওয়ার ক্ষেত্রে সেটা অনেক পজিটিভ ভূমিকা রাখবে। আমাদের সকল নেতাকর্মী যারা এখন আত্মগোপনে আছে, তারা যদি গ্রেপ্তার হয়ে যেত, আওয়ামী লীগই তো থাকতো না। তাই না? আজকে আমরা আপনার সাথে কথা বলতে পারছি, দলকে সংগঠিত করতে পারছি। সেটা সম্ভব হচ্ছে ফিরে আসার স্বপ্ন দেখছি, সেটা সম্ভব হচ্ছে আত্মগোপনে যাওয়ার কারণে। যদি সবাই যদি আত্মসমর্পণ করতাম, সেটা আত্মহত্যা হতো এবং সবাইকে হত্যা করা হতো। একসাথে যখন পেয়েছি সবগুলাকে শেষ করে দেই। এটাই তো তাদের পরিকল্পনা ছিল। আপনি এমন একটা প্রবল জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে রাজনীতি করতে হচ্ছে আমাদেরকে। তারা তো আজকে দেখুন সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের এই যে আমি কালকে খবর পেয়েছি আমাদের যে আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক সাহেব তিনি ডায়াবেটিস আক্রান্ত। তাকে তার ইনসুলিন সেখানে নিতে দেওয়া হয় না। এই অবস্থা তো আমরা তো আগে কখনো দেখিনি। আমি তো কারাগারে আমার বাবা ছিল, আমাদের আরো অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল। এই যে বিএনপি তারেক রহমান সাহেব আমার বাবার সাথে একই প্রিজন সেলে বঙ্গবন্ধু মেডিকেল ছিলেন। আমি দেখেছি সেখানে তাকে মির্জা আব্বাস সাহেব ছিলেন। রাজনৈতিক নেতা হিসেবে তাদের যা, যা অধিকার, সুবিধা সবকিছু নিশ্চিত করা হয়েছে। সবকিছু নিশ্চিত করা হয়েছে। এখন তো বেসিক ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে না। এটা একটা প্রবল ফ্যাসিস্ট সরকার এখন ক্ষমতায় এসেছে এবং তারা যেভাবে এসেছে তাদেরকে সেভাবে আমাদেরকে সরাতে হবে। যেই অস্ত্র ব্যবহার করার মাধ্যমে, যে ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় বসেছে, আমাদেরকে সেই প্রবল শক্তির মাধ্যমে এদেরকে উৎখাত করা ছাড়া আমি আর কোন বিকল্প দেখছি না। তো বাংলাদেশের বহুল প্রচারিত পলায়নটাকে আপনি আত্মগোপন বলছেন। এই আত্মগোপনরত অবস্থায় আপনার দলটাকে নিষিদ্ধ করা হয়েছে, আপনার দলের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং আপনার বাংলাদেশে যে সংস্কারের নানা কমিটি যারা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করছে, প্রতিদিন নানা তথ্য দিচ্ছে, সেখানে তারা এমন তথ্য তৈরি করছে মাইনাস আওয়ামী লীগ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি তারা প্রেক্ষাপট তৈরি করবে তারা। এটা কি বলবেন? তারা তো যা ইচ্ছা তাই করছে। যা ইচ্ছা তাই করছে। কিন্তু তাদের মনে রাখতে হবে যা ইচ্ছা তাই করে পার পাওয়া যায় না। প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে। আমরা যদি আমাদের ১৫ বছরের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি ভুল করে থাকি, সেটার হিসাব আমাদেরকেও যেমনি দিতে হচ্ছে বা দিতে হবে, এদেরও প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। তো সুতরাং আওয়ামী লীগ আমি যদি বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল।
আওয়ামী লীগের কেউ যদি ভুল করে থাকে নীতি প্রণয়নের ক্ষেত্রে, সেটা আমি ভুল করেছি। আমি সরকারের উচ্চ পর্যায়ে ছিলাম। আমার দলের তৃণমূলের কর্মী তো ভুল করেনি। তার তো কোনো দোষ নেই। তার জীবন জীবিকা কেন কেড়ে নেয়া হবে? তো এই যে একটা একেবারে সমূলে উৎপাটন করার যে নৃশংস সংস্কৃতি, এই মাদকাসক্ত হাসনাত চোখ বড়, বড় করে আপনি দেখেছেন যে অনেকে তাকে বলছে সে অপ্রকৃতস্থ। অপ্রকৃতস্থ কিছু কিশোর গ্যাং তারা যেভাবে করে অ্যা তারা সেনাবাহিনী মানে না, তারা সেনাপ্রধান মানে না, তারা বিচারপতি মানে না, তারা কিছুই মানে না। তারা শুধু মানে তাদের খুনি ইউনূসকে, তাদের গ্যাং লিডার। আমি একটি ভারতীয় মাধ্যমে বলেছি, "ইউনূস ইস দ্য নিউ জিন্নাহ।" কেন বলেছি? জিন্নাহ কি ছিল? জিন্নাহ ইসলাম ধর্মকে ব্যবহার করে, দ্বীন ইসলামকে ব্যবহার করে ভারত উপমহাদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করে, তাদেরকে ডিভাইড করে তাদের একটা দ্বিজাতি তত্ত্ব দিয়েছিল, তাই না? জিন্নাহ জীবনে কখনো নামাজ পড়তে যায়নি। জিন্নাহ ইসলাম ধর্মেই বিশ্বাস করতেন না। কিন্তু নিজের রাজনৈতিক উদ্দেশ্য সাধনে সে শূকরের মাংসের স্যান্ডউইচ খেতে, খেতে আর হুইস্কি খেতে, খেতে আর ওয়াইন খেতে, খেতে সে কিন্তু এই মহাসর্বনাশী সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি নিজেই তাকে অনেক ইন্টারন্যাশনাল কনফারেন্সে দেখেছি রেড ওয়াইন হাতে ঘুরছেন ফিরছেন। আমার চট্টগ্রাম শহরে মানে দেশে থাকলে কখনো ঈদের জামাত মিস দেওয়া হয় না। শুক্রবারের নামাজে জামায়াতে যাওয়া, নামাজ পড়া মিস দেওয়া হয় না। আমি ৩ টি মসজিদের মোতোয়াল্লি। তো সেখানে আমাদের সেগুলোতে পালাক্রমে নামাজ পড়তে যেতে হতো। কারণ সেখানে উন্নয়ন কার্যক্রমও দেখতে হতো। একটি ছবি কেউ দেখাতে পারবে না বা একজন সাক্ষী কেউ দেখাতে পারবে না ডক্টর ইউনূসকে কোথাও নামাজ পড়তে দেখেছে। যেই লোক জীবনে কখনো মসজিদে যায়নি, নামাজ পড়েনি এবং রেড ওয়াইন আর ওই যে অ্যা 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 সুদের ব্যবসার বিশ্বব্যাপী ধারক এবং বাহক মানে ধারক বলছি বিশ্বব্যাপী ডক্টর ইউনূসের কারণ প্রত্যেকটা কনফারেন্সে তো সে রেড ওয়াইন নিয়ে ঘুরেছে ফিরেছে এটা আমরা দেখেছি। এখন সে হয়েছে তৌহিদি জনতার মহানেতা। কত বড় আপনার এই যে হিপোক্রিসি, এই হিপোক্রিসি তো টিকবে না। এই হিপোক্রিসি দাঁড়িয়ে আছে একটা মিথ্যার উপরে। মিথ্যা বেশিদিন টিকে না এবং ৬ মাসও যায়নি কিন্তু তার আজকে রেপুটেশন নেই। ডক্টর ইউনূস সাহেবের মেয়ে, তিনি সমকামীদের অধিকারের আন্দোলন করেন। কোন দুঃখ নেই আমাদের। সেটা করতেই পারেন। তিনি আমেরিকাতে থাকেন। মানে উগ্র পশ্চিমা আ আপনার রাইটস অ্যাক্টিভিস্ট হতে পারে সেটা। তো সেখানে তিনি সমকামীদের অধিকারের আন্দোলনে একাত্ম পোষণকারী তার মেয়ে। আর বাংলাদেশে তিনি তৌহিদি জনতার জিহাদি জঙ্গি কার্যক্রমের ক্রীড়নক। এই দ্বিচারিতা বেশিদিন টেকবে না। এখন তার একটা বেনিফিট আছে। বেনিফিটটা কি? তিনি জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। কোন রকমে বেঁচে থাকলে গাজী আর মরলে শহীদ। তাই না? এই একটা চরমপন্থী পরিস্থিতির দিকে তার বয়সের কারণে তিনি নিজেই আছেন। তিনি এখন গত হলে, তার মৃত্যু হলে এই জঙ্গি গোষ্ঠী তাকে শহীদ ঘোষণা করবে। আর কোন রকমে বেঁচে থাকলে সে গাজী। তাই না? তো এই বেনিফিটটা তার মধ্যে আছে। তার আছে এবং এই দ্বিচারিতাটার উপর ভিত্তি করে তার সকল রাজনীতি। প্রত্যেকটা কাজের মধ্যে তার প্রতারণা। তো সুতরাং এই প্রতারণামূলক এই গোষ্ঠী বেশিদিন থাকবে না। এরা নিজেরাই তো ঘোষণা দিয়েছে নির্বাচনটা হবে। এবং তাদের যে পার্টি সেটা তো ঢাকা শহরে কোন ওয়ার্ডে দাঁড়াতে পারবে না। কোন ওয়ার্ডে যদি নির্বাচন হয়, আচ্ছা ওয়ার্ডের কথা বাদ দিই। কালকে আপনি ঢাকার ডাকসু নির্বাচন দিন না। ডাকসু নির্বাচনে তো তারা হয়ে আসতে পারবে না। আমাদের সবচাইতে বড় দুর্ভাগ্য হচ্ছে আপনি জানেন যে রাশিয়ান রেভলিউশনে বলশেভিক পার্টি খুব মাইনরিটি পার্টি ছিল। কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় যেকোনোভাবেই। পরবর্তীতে তারা বিস্তৃত হয়। জনগণের সমর্থন ছিল। সম্পূর্ণ আনকরা একটি কিশোর গ্যাং কে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বিএনপি, জামাত এবং অন্যান্য সকল রাজনৈতিক শক্তি এক হয়ে ইউনূস সাহেবের তো তখন সামনে ছিল না। এই যে কয়েকজন কিশোরকে সামনে রেখে উন্মত্ত, উগ্র, মানসিক বিকারগ্রস্ত কর্মকাণ্ডকে সামনে রেখে আমাদের সরকারের এভাবে উৎখাত এবং পতন এবং রাষ্ট্রের সমূহ বিপর্যয় আমরা ডেকে এনেছি। এর চেয়ে একটি দুর্ভাগ্যজনক ঘটনা আমার মনে হয় সমসাময়িক ইতিহাসে হয়নি। যারা নফেন আমরা শেষ করব। শেষের দিকে একটা বিষয় হচ্ছে আপনার দলের নেত্রী, সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বয়স হয়েছে। তাকে এই বয়সে আমরা আওয়ামী লীগের সবচেয়ে সক্রিয়ভাবে দেখি। প্রতিদিন তিনি তৃণমূলের সাথে কথা বলেন, নানাদের কথা বলে যাচ্ছেন। এই দলটাকে তিনি ক্ষমতায় এনেছিলেন
এই দলটাকে ক্ষমতায় ধরে রেখেছিলেন এবং এখন আবার একা তিনি দলটাকে পুনর্গঠন করছেন। আপনারা কেন তাকে সেভাবে সমর্থন দিতে পারছেন না? আমরা অবশ্যই তাকে সহযোগিতা করছি। আমরা তাকে সমর্থন দিচ্ছি, সহযোগিতা করছি। তার দিক নির্দেশনায় আমরা কাজ করছি। আমাদের সকল কাজের সাথে কিন্তু তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে। আর আরেকটি বিষয় হচ্ছে হ্যাঁ, তার একার পক্ষে আর কতটুকু সম্ভব? তিনি কিন্তু করে যাচ্ছেন। তিনি সবসময় করে গিয়েছেন এবং আজকে বাংলাদেশে আমি মনে করি আমার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে সবকিছুর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। কিন্তু তার কর্মক্ষমতা, সততার প্রশ্নে একজন ২য় কোন ব্যক্তি নেই বাংলাদেশে যে অভিযোগ করছে বা করেছে। আমি যদি বলি তার পরিবারের কথা বলি, তার দলের কথা বলি, তার সরকারের কথা বলি, আমরা যারা আছি, আমরা তার মানে সহকর্মী বলি বা কর্মী বলি, আমাদের সকলের বিরুদ্ধে শত, শত হাজার, হাজার অভিযোগ থাকতে পারে। কিন্তু একজন শেখ হাসিনার বিরুদ্ধে কোন অভিযোগ মানে সুনির্দিষ্টভাবে কোন দুর্নীতি তাকে ছুঁয়েছে সেটা কিন্তু প্রমাণ করতে পারবে না। এখন মামলা দিচ্ছে। মামলা দেয়াতে শেষ নাই। ২০০ র উপরে মামলা হয়েছে। কিন্তু কোনটাই প্রমাণ করতে পারবে না। আর তাকে সহযোগিতা করার জন্যই তো আমরা কাজ করে যাচ্ছি। তিনি আগামীর নেতৃত্ব সৃষ্টি করে দেবেন। সেটা আমাদের সকলের প্রত্যাশা। আমরা চাই বঙ্গবন্ধুর রক্তের ধারক এবং বাহকেই মুজিব আদর্শের পতাকা ধরে রাখবে। সেটা আমাদের নেতাকর্মীদের সকলের প্রত্যাশা। এবং সেই লক্ষ্যে তিনি আমাদের ভবিষ্যতের পথে পরিচালিত করবেন। এই দল, এই দেশ বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারীদের নেতৃত্ব ব্যতীত আমি মনে করি না সামনের দিকে এগিয়ে যেতে পারবে। সামনের দিনগুলোতে সেই সিদ্ধান্তটা তিনি সময়ে, সময়ে আমাদেরকে দিয়ে যাবেন। কিন্তু এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ব্যতীত, তার স্বদেশ প্রত্যাবর্তন ব্যতীত এবং তার নেতৃত্বে আমরা সুসংগঠিত হওয়া ব্যতীত এর কোনো বিকল্প নেই। ৬ মাসও লাগেনি বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। একমাত্র শেখ হাসিনার কারণে। তার প্রতি যে ভালোবাসা এবং আমাদের সবচাইতে বড় দুর্ভাগ্য এটিই যার কারণে বাংলাদেশের আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতা থেকে সর্বনিম্ন পর্যায়ের নেতা জীবনহানি হতে নিজের প্রস্তুত থাকে। তাকে আমরা রক্ষা করতে পারিনি। তার সরকারকে আমরা রক্ষা করতে পারিনি। এটা আমাদের সবচাইতে বড় ব্যর্থতা। আমরা আমাদের নয়নমণি, আমাদের বাংলাদেশের জন্য সৃষ্টিকর্তা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি মনে করি অ্যা বিশেষ রহমত একজন শেখ হাসিনা তাকে আমরা রক্ষা করতে পারিনি, তার সরকারকে রক্ষা করতে। এটা আমাদের ব্যর্থতা। এটা অবশ্যই আমাদের ব্যর্থতা। জনাব নওফেল, দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আশা করি অনেক তথ্য এসেছে এখানে। আপনার কর্মীরা, বাংলাদেশের মানুষেরা উপকৃত হবে। শেষটাও আপনার কাছে ফ্লোরটা দিতে চাই। শেষ করবেন আপনার কোনো যদি আহ্বান, কোনো ধরনের বলার যদি থাকে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে, আপনি বলতে পারেন। আসলে আমাদের এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এখন পড়েছি যে আ সকল গণমাধ্যম থেকে কিন্তু আমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে বর্তমান অবস্থা, বাংলাদেশের অর্থনীতির যে বর্তমান অবস্থা সেটা তুলে ধরার জন্য আমরা আমাদের সকলকে আহ্বান জানাচ্ছি। এবং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা আ কর্মীরা যারা সেটা দেখছেন, নেতাকর্মীরা যারা দেখছেন, তাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে যে এই অবস্থার পরিসমাপ্তি নিশ্চয়ই শীঘ্রই ঘটবে। মানুষের সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে। আমরা সেই লক্ষ্যে সবাই মিলে কাজ করে যাচ্ছি। যথাযথ সময়ে সেই মহাবিস্ফোরণ, জনবিস্ফোরণ, গণবিস্ফোরণ ঘটবেই ঘটবে সে আত্মবিশ্বাস আমাদের আছে। এবং এর জন্য আমাদের প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিতে হবে এই জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে দেশটাকে রক্ষা করার জন্য। আমরা গৃহযুদ্ধপূর্ণ বাংলাদেশ চাই না। আমরা অরাজকতায় পূর্ণ বাংলাদেশ চাই না। কিন্তু আমাদের প্রত্যেকটি ঘটনার, প্রত্যেকটি অত্যাচার, নির্যাতন, খুন, রাহাজানি, ধর্ষণের বিচার এই বাংলার মাটিতেই হবে। ৭৫ এর গণ এ এস বঙ্গবন্ধুকে হত্যা করা, জাতীয় চার নেতাকে হত্যা করা এবং সারা দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করার পরেও কিন্তু সেই খুনি গোষ্ঠী বাংলাদেশে টিকতে পারেনি। তাদের পতন হয়েছে এবং তারা সারা বিশ্বে পালিয়ে বেড়াচ্ছে। এখনো তারা ঠিকভাবে বাংলাদেশে আসার সাহস রাখে না। এমনি করে এই গোষ্ঠীও ৭৫ এর চাইতে কম অপরাধ করেনি। এদেরও বিচার আমরা অবশ্যই করব। আমাদের শুধু মনোবল সুদৃঢ় রাখতে হবে খুব শীঘ্রই। আমাদের যেই রাজনৈতিক কর্মসূচি সেগুলো দেয়া হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা সবাই একসাথে কাজ করব। সেটাই হচ্ছে আমাদের সকলের প্রতি আহ্বান। আর আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা
তিনি আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন এবং তাকে তারা হত্যা করতে পারেনি। তারা চেয়েছিল ৫ই আগস্ট আরেকটি ১৫ই আগস্ট করতে। যেহেতু তিনি আমাদের মধ্যে আছেন, আমাদের আশা ভরসার প্রতীক হিসেবে তার নেতৃত্বে আমরা বাংলাদেশে এই শক্তিকে আবারও পরাজিত করব। সেই কথাটি আমি আমাদের সকলকে, আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধাদের বলতে চাই। আপনি ভালো থাকবেন নওফেল, সাবধানে থাকবেন। আপনারা ফিরে আসবেন দেশে, সেই প্রত্যাশা রেখে আজ আলোচনা সবাই এখানে শেষ করছি।